1960 সালে আফ্রিকা মহাদেশের ভিতরে ফ্রান্সের একটা কলোনি ছিল যেটাকে বলা হতো রিপাবলিক অফ আপা বল্ট্রা। তো 1960 সালের অগাস্টে রিপাবলিক অফ আপার বল্ট্রা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পায় এবং একটা নতুন দেশের জন্ম হয় যার নাম দেওয়া হয় বুরকিনা ফাসো। তো আমরা আফ্রিকার দেশ সম্পর্কে যে এরকম চিন্তা করি বা জানি, এই দেশটাও তার ব্যতিক্রম না। এইটাতে হচ্ছে টাকা পয়সার অভাব, চাকরির অভাব, রাস্তাঘাটের অভাব, দুর্ভিক্ষ, খরা, মোটামুটি প্রায় সকল সমস্যাই ছিল। আর দেশটা জিওগ্রাফিক্যালি হচ্ছে সাহারা মরুভূমির খুব কাছে এবং সমুদ্র থেকে দূরে হওয়ার কারণে দেশটার প্রায় 65-70% অ্যাকচুয়ালি মরুভূমি হয়ে গেছে। তো স্থানীয় যে মানুষজন ছিল ওদের পক্ষেও সারভাইভ করাটা টাফ হয়ে যাচ্ছিল। আমি আপনাদেরকে এই গল্পটা বলতেছি অ্যাকচুয়ালি আফ্রিকার এই দেশ বুরকিনা ফাসোকে নিয়ে না, সে বুরকিনা ফাসোর একজন সাধারণ কৃষককে নিয়ে, যার নাম হচ্ছে ইয়াকুবা সাওয়াডোগো। এই ভদ্রলোকের বাড়িও হচ্ছিল ওই দেশের মাঝখানে, যেই জায়গায় মোটামুটি তার অর্ধেক জায়গা সহায় সম্পত্তি যা ছিল তা মরুভূমি হয়ে গেছে এবং পরবর্তী যে জায়গাটা আস্তে আস্তে মরুভূমি হচ্ছিল, তো সেই লোক সে নিতান্তই নিজের প্রচেষ্টায় কারো সেই রকম উল্লেখযোগ্য সাহায্য সহযোগিতা ছাড়া সেই মরুভূমিটাকে থামিয়ে দেয়। কীভাবে থামায় সেই গল্প আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লেটস গো ফর ইট আপ। এই ভদ্রলোক ইয়াকুবা সাওয়াডোগোর জন্ম হচ্ছে 1946 সালে। তো স্বাভাবিকভাবে অভাব, অনটন, শিক্ষার অভাব, তো তাকে ছোটোবেলায় পাঠিয়ে দেওয়া হইতেছে যে একটা মাদ্রাসায়। সেই জায়গায় সে তার মোটামুটি রকম লেখাপড়া শেষ করে তারপরে সে তার গ্রামে ফেরত আসে। গ্রামে ফেরত এসে হচ্ছে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসা শুরু করে বা যন্ত্রপাতি বা পার্টস এগুলো রিপেয়ারিংয়ের একটা ব্যবসা শুরু করে। তো এর মাঝখান দিয়ে সে দেখতে পাইল যে পৈতৃক সূত্রে তার যে সম্পত্তি ছিল, যে জায়গা জমি ছিল, সেটা দিনকে দিন মরুভূমি হয়ে যাচ্ছে। সে যে কোনো কিছুই সেই জায়গায় ফসল ফলাইতে চায় বা যে কোনো গাছ লাগায়, সেটা বেশি দিন বাঁচে না, মরে যায়। এবং তার আশেপাশের যে লোকজন ছিল, তার যে নেইবারহুডের যে লোকজন ছিল বা তার প্রতিবেশী যারা ছিল গ্রামের বা গ্রামের বাইরের পাশের গ্রামের, সবাই মোটামুটি ওই জায়গাটা ছেড়ে দূরে চলে যাচ্ছে, কারণ মরুভূমির কারণে সেই জায়গায় কোনো ফসল ফলানো সম্ভব হয় না। এইটা ছাড়াও 1972 সাল থেকে 1984 সাল পর্যন্ত একটা ব্যাপক রকমের খরা হয় এই দেশের কান্ট্রিতে, যেটাতে হাজার হাজার লাখ লাখ লোক মারা যায়। তো ভদ্রলোক চিন্তা করলো কোনো একটা কিছু করা উচিত। তো সে নিজেই সেই মরুভূমি হওয়ার যে প্রসেস সেটাকে থামানোর জন্য সে লেগে পড়লো। কীভাবে কী করলো? ওই দেশে বুরকিনা ফাসোতে একটা প্রযুক্তি ছিল বা একটা টেকনিক বলা যেতে পারে, যে কৃষিকাজের ক্ষেত্রে আমরা যেরকম টেকনিক ইউজ করি, ওই দেশেও কৃষিকাজের ক্ষেত্রে একটা টেকনিক ইউজ করা হতো যেটাকে বলা হতো জাই বা টেসা। তো ওইটা হচ্ছে যে 30-35 সেন্টিমিটার লম্বা এবং হচ্ছে প্রায় 80-90 সেন্টিমিটার মতো একটা গর্ত করা হয়। সেই গর্তে খড়কুটা দেওয়া হয় কম্পোস্ট হওয়ার জন্য। তো যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানি ওই গর্তে জমা হয়, জমা হওয়ার কারণে ওই জায়গা থেকে পানিটা অন্য কোথাও যায় না এবং পরবর্তীতে ওই জায়গায় যদি কোনো গাছ লাগানো হয়, অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় গাছ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই ভদ্রলোক 1980 সাল থেকে 2009 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি এই কাজটা করে যেতে লাগলো। মানুষজন ওরে বলা শুরু করলো যে এ পাগল হয়ে গেছে, এই ভদ্রলোকটা অ্যাকচুয়ালি পাগল, এ কী করে না করে এর কোনো ঠিক ঠিকানা নাই। তো এর পরবর্তীতে 2009 সালে এসে দেখা গেল যে আসলে ইয়াকুবা সাওয়াডোগো যে প্রসেসটা ইউজ করতেছিল বা যেইভাবে কৃষিকাজ করতেছিল, এইভাবে আসলে গাছ বাঁচিয়ে রাখা সম্ভব বা ফসল ফলানো সম্ভব। ইভেনচুয়ালি যেটা ওই সময় থেকে প্রায় 30-40 বছর আগে ওদের ওয়াটার লেভেল ছিল হচ্ছে 0.146%। এটা বোঝার জন্য আপনি বলতে পারেন যে এখন বাংলাদেশের যে আমাদের যে ওয়াটার লেভেল আছে, সেই ওয়াটার লেভেল হচ্ছে 6.4%। তো এখন চিন্তা করে দেখেন যে ওয়াটার লেভেলটা কত নিচে ছিল বা কতটুকু শুষ্ক ওয়েদার ছিল ওই জায়গায়। তো ভদ্রলোক কন্টিনিউয়াসলি যখন এই 20-25 বছর যে এই জাই প্রক্রিয়াটা প্র্যাকটিস করে, এর পরবর্তীতে হইল কি যে দেখা গেল যে ওয়াটার লেভেল ছিল ওইটা যেটা আগে 0.146-এ ছিল, সেটা অ্যাকচুয়ালি প্রায় 5 মিটার পর্যন্ত উপরে উঠে চলে আসছে। ইভেনচুয়ালি কোনো কোনো জায়গায় প্রায় 17 মিটার পর্যন্ত আরও উপরে ওয়াটার লেভেল চলে আসছে। তো এই লোকের
সাকসেস দেখে গ্রামের যে অন্যান্য লোকজন ছিল বা আশেপাশের গ্রামের যে লোকজন ছিল ওরাও তার মতো টেকনিকে তার ওই জাই পদ্ধতি ইউজ করে ফার্মিং করা শুরু করে এবং ফসল ফলানো শুরু করে। তো ওনার এই সাকসেস দেখে আশেপাশের যে লোকজন ছিল, আশেপাশের গ্রামের বা দূর দূরান্ত থেকে মানুষ এসে তার টেকনিক দেখতো এবং ওরাও ঠিক একই রকম টেকনিক অ্যাপ্লাই করে গাছ লাগাইতে চেষ্টা করতেছে এবং গাছগুলো হচ্ছেও, প্লাস ফসল ফলাইতে চেষ্টা করতেছে। ওই ভদ্রলোক ইয়াকুবা সাওয়াডোগোর হার্ডওয়ার্ক দেখে ডাচ একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে ক্রিস রেজ, আর হচ্ছে যে ইউকের একটা চ্যারিটি অর্গানাইজেশন অক্সফাম ইউকে ওই ভদ্রলোককে এবং ওই এলাকার মানুষজনকে হেল্প করা শুরু করলো। এর পরবর্তীতে এক সময় দেখা গেল যে প্রায় ৬২ একর জায়গার উপরে মোটামুটি রকম উনি একটা বন তৈরি করে ফেলছে। তো ৬২ একর কতটুকু, আমরা যদি স্কোয়ার মিটার হিসাব করি বলতে পারেন প্রায় ২.৫ লাখ স্কোয়ার মিটার জায়গা উনি মোটামুটি একটা বন ক্রিয়েট করে ফেলে। এইটা ছাড়াও ওই ভদ্রলোক ইয়াকুবা সাওয়াডোগো উনি কী করলো, উনি বছরে ২ বার মার্কেট ডে নামে ২টা দিন রাখলো, যেই দিনে আশেপাশে গ্রাম থেকে বা দূর দূরান্ত থেকে লোকজন এসে ওর কাছ থেকে ফসলের বীজ নিয়ে যেতে পারবে ফ্রিতে বা ওর সাথে এক্সচেঞ্জ করতে পারবে এবং ও যে টেকনিকগুলো জানে সেই টেকনিকগুলো ওদেরকে শেখায় এবং ওই লোকেরা যে টেকনিকগুলো জানে বা যে এক্সপিরিয়েন্স আছে সেটা ওর কাছে শেয়ার করে। তো এইভাবে দেখা গেল যে তারা এবং আশেপাশের গ্রামের লোকজন কোয়াইট সাকসেসফুল হতে থাকলো। আসল কথা হচ্ছে এখন যে এখন সব সময় তো সময় ভালো যায় না, তো এই লোকের একটা খারাপ সময় চলে আসলো। হইলটা কি যে যখন ওই ভদ্রলোকের সম্পত্তি মরুভূমি হয়ে যাচ্ছিল বা আশেপাশের এলাকা মরুভূমি হয়ে যাচ্ছিল, তো তখন স্থানীয় যে সরকার ছিল তারা তেমন হেল্পও করে নাই, ওই জমির মালিকানা নিতেও কেউ আসে নাই। তো যখন দেখা গেল যে না এটা বনের আকার ধারণ করছে, সেই জায়গায় ভালো ফসল ফলতেছে, তখন গভর্নমেন্ট আইসা সেই জায়গার মালিকানা দাবি করতে থাকলো এবং সেটা নিয়ে মোটামুটি একদম মামলা মোকদ্দমার পর্যায়ে চলে গেল। তখন ফয়সালা হইলো যে $20,000 যদি দিতে পারে বা এরকম একটা প্রাইস ডিফেন্ড করা হইলো, দিতে পারলে সেটা করবো। তো ভদ্রলোক সেইটার জন্য কাজ করে এবং সেই ক্ষেত্রে সাকসেসফুল হয়। তো ভদ্রলোকের ওই টাকা জমাইতে জমাইতে দেখা গেল 4-5 বছর লেগে যায়। 4-5 বছরে ওই জায়গার দাম $20,000 থেকে বেড়ে প্রায় 1 লাখ ইউরোর কাছাকাছি হয়ে গেল এবং ভদ্রলোক তখনও ছাড়ার পাত্র না। উনি তখন সেই ফান্ড রাইজ করতে চেষ্টা করলো এবং কন্টিনিউয়াসলি সেটার পিছনে লেগে থাকলো। তো এরপরে কি হইল, উনি এই জায়গাটা গভর্নমেন্টের কাছ থেকে কিনে নেয়। এর কয়েকদিন পরে আবার আরেকটা প্রজেক্ট আসলো গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট ডেভেলপমেন্টের জন্য উনার যে ফরেস্ট্রি হয়েছিল বা উনার যে বন ছিল সেই বনের বেশিরভাগ অংশই হচ্ছে গভর্নমেন্ট ডেভেলপমেন্টের প্রজেক্টের আন্ডারে দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে যে ওনার ওই এলাকার উপর দিয়ে রাস্তা যাবে বা ওনার বাড়ি ঘরের উপর দিয়ে রাস্তা যাবে, ওনাকে ওই বাড়ি ঘর ওটা ছেড়ে দিতে হবে। তো ভদ্রলোক তখনও ছাড়ার পাত্র না। তো তখন উনি কী করলো যে উনি ইউনাইটেড নেশনে গেল, বিভিন্ন প্রকার সেমিনার কনফারেন্সে যোগ দিয়ে তার সমস্যার কথা বললো। ইভেন এই ভদ্রলোক আমেরিকাতে গিয়ে ইউএস প্রেসিডেন্টের সাথে দেখা করেও ওর হস্তক্ষেপে ওই গভর্নমেন্টের যে প্রজেক্ট ছিল ওই প্রজেক্ট সে শেষ পর্যন্ত থামিয়ে দেয়। ফাইনালি কি হয়েছে যে গভর্নমেন্টও 2,50,000 স্কোয়ার মিটার ওই জায়গাটাকে অ্যাকচুয়ালি গভর্নমেন্টই তার নিজেদের টাকায় ফেন্স দিয়ে দেয় এবং সেটাকে গ্রিন বেল্ট হিসাবে অ্যানাউন্স করে দেয়। গ্রিন বেল্ট হচ্ছে এটা যে এই জায়গায় কোনো অবস্থাতেই বা কোনো কারণেই কোনো প্রকার কনস্ট্রাকশন বা বিল্ডিং বা রাস্তাঘাট করা যাবে না, এটা শুধুমাত্র গাছপালা লাগানো বা হচ্ছে ফসল ফলানোর কাজে ব্যবহার করা যাবে। এই ভদ্রলোক ইয়াকুবা সাওয়াডোগোর উপরে একটা ডকুমেন্টারি আছে, আপনারা অ্যামাজন প্রাইমে পাবেন, সেটা দ্য ম্যান হু স্টপ দ্য ডেজার্ট। আপনারা চাইলে দেখতে পারবেন, ভাল লাগবে। গল্পটা দেখার সময় ডকুমেন্টারিটা দেখার সময় আমার খুব ভালো লাগছে, আমার মনে হলো খুবই ইন্সপায়ারিং। আপনাদের সাথে শেয়ার করি যে আফ্রিকার মতো একটা জায়গায় থেকে ভদ্রলোক নিজের প্রচেষ্টায় একটা মরুভূমি হওয়ার থেকে ও নিজের জায়গায় ইভেনচুয়ালি ওনার দেশটাকে পর্যন্ত উনি সেভ করতে পারছে। বর্তমান সময়ের যে রিপোর্ট বা ইনফরমেশন অনুযায়ী এখন ওই দেশ যে 65 বা 70% মরুভূমি হয়েছিল এখন ওই পর্যন্তই আসছে বা ওই পর্যন্তই আছে। এখন আর নতুন কোনো মরুভূমি বা নতুন কোনো জায়গা মরুভূমি হচ্ছে না। বিভিন্ন মানুষজন গাছপালা লাগাচ্ছে, ফসল ফলাচ্ছে, মানুষজন আবার তাদের গ্রামে ফিরে আসছে,
ওই জায়গায় ওরা ভালোভাবে থাকতেছে। এই গল্পটা আপনাদেরকে সাথে শেয়ার করার এটাই একটা উদ্দেশ্য ছিল যে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, ইভেন যদি সে একাও হয় তারপরেও সে যদি চায় সে অনেক কিছু করতে পারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।